আমরা আগের দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে অঙ্গ সংস্থানগত অভিযোজন। এই অঙ্গ সংস্থানগত অভিযোজনে কার কার ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলাম? উদ্ভিদ হিসেবে পড়েছিলাম ফেলিমোনাসা বা ক্যাকটাস। তার অঙ্গ সংস্থান দেখেছিলাম যে হি অর সি ইজ এ জেরোফাইটিক প্লান্ট। ক্যাকটাসটা কি ছিল? জেরোফাইটিক প্লান্ট কাদের বলে? মরু অঞ্চলে জন্মায়, তাদেরকে জেরোফাইটিক বলে। এবং ওই জেরোফাইটিক হওয়ার জন্য তাদের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখতে পেয়েছিলাম। যেমন দেখতে পেয়েছিলাম তাদের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। যেমন দেখতে পেয়েছিলাম তাদের কাণ্ডটাকে কি কাণ্ড বলে? পর্ণকাণ্ড বা ফাইলোক্লেড। দ্বিতীয় আমরা দেখেছিলাম যে এদের পুরো একটা কিউটিনের আবরণ থাকে। নেক্সট আমরা অঙ্গ সংস্থানগত পড়েছিলাম রুই মাছের। রুই মাছের দেখেছিলাম যে রুই মাছের জলজ অভিযোজনের জন্য তাদের পটকা থাকে, তাদের স্পর্শ রেখা থাকে, তাদের পাখ না থাকে, এবং স্পেশালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পটকা। পটকার অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে, পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিয়া থাকে। নেক্সট আমরা পড়েছিলাম পায়রা। পায়রার ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি কি থাকে? মেনলি বায়ুথলি থাকে। বায়ুথলির কাজ কি? দুটো যদি 2 নম্বরের প্রশ্ন যদি আসে কি লিখবে? এক নম্বর হচ্ছে অতিরিক্ত অক্সিজেন যোগানের মাধ্যমে দীর্ঘক্ষণ উঠতে সাহায্য করে। আর 2 দৃষ্টিশক্তিতে বায়ুথলির কি ভূমিকা ভাই? না, একই হয়ে গেল। ইয়েস, দেহের ওজনকে হালকা করছে, এর ফলে উঠতে সাহায্য করে। বায়ু ভরে দিলে কি হচ্ছে? হালকা হয়ে যাচ্ছে। পটকাতেও তাই কি গ্যাস উৎপন্ন হচ্ছে। কি গ্যাস উৎপন্ন হয় পটকাতে? অক্সিজেন। পটকাতে রেড গ্রন্থিতে অক্সিজেন গ্যাস উৎপন্ন হলো, পটকাটা ফুলে গেল, দেহের ওজন কমে গেল, জলের উপরে উঠে এলো। আবার যখন জলের নিচে নামবে গ্যাস চুপসে গেল। কেন চুপসে যাবে? রেটিয়া মিরাবিলিয়া শোষণ করে নিল। নেক্সট পয়েন্ট হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন। শারীরবৃত্তীয় অভিযোজন কাকে বলে? যে অভিযোজনে কোনো জীবের শারীরবৃত্তীয় কার্যাবলীর পরিবর্তন ঘটে তাকে শারীরবৃত্তীয় অভিযোজন বলে। তার মানে শারীরবৃত্তীয় কার্যাবলী বলতে কি বোঝায়? আমাদের দেহের মধ্যে সংগঠিত এমন একটা শারীরবৃত্তীয় কার্যাবলীর নাম বলো। শারীরবৃত্তীয় কার্যাবলী অ্যাপেন্ডিক্স কি করে হবে? কাজ করছে শারীরবৃত্তীয় কার্যাবলী। আমাদের শরীরের শারীরবৃত্তীয় কার্যাবলী যেমন হচ্ছে বিপাক। বিপাক একটা প্রক্রিয়া যার মাধ্যমে কি হচ্ছে? আমরা খাবার থেকে শক্তি পাচ্ছি, এটা হচ্ছে শারীরবৃত্তীয় কার্যাবলী। যেমন উদ্ভিদের ক্ষেত্রে একটা শারীরবৃত্তীয় কার্যাবলী হচ্ছে সালোক সংশ্লেষ। তাহলে শারীরবৃত্তীয় অভিযোজন মানে সেখানে জীব যে পরিবেশে বেঁচে আছে সেই পরিবেশে বেঁচে থাকার জন্য তাকে শারীরবৃত্তীয় কোনো প্রক্রিয়াকে চেঞ্জ করতে হচ্ছে, তখন তাকে আমরা বলবো শারীরবৃত্তীয় অভিযোজন। যেমন আমাদের সিলেবাসে দুটো জীবের আমাদের শারীরবৃত্তীয় অভিযোজন পড়তে হবে। প্রথমে শারীরবৃত্তীয় কথাটা মানে বোঝো। শারীরবৃত্তীয় মানে হচ্ছে শরীরের ভিতরে কোনো সংশ্লিষ্ট ঘটনা, সেটা বিপাক হতে পারে, সেটা সালোক সংশ্লেষ হতে পারে। এই শারীরবৃত্তীয় অভিযোজন দুটো আছে আমাদের। উদ্ভিদের ক্ষেত্রে পড়তে হবে সুন্দরী গাছের অভিযোজন, আর প্রাণীদের ক্ষেত্রে আমাদের পড়তে হবে উটের অভিযোজন। একটা উদ্ভিদ একটা প্রাণী। সুন্দরী গাছের আমরা শারীরবৃত্তীয় অভিযোজন সম্বন্ধে ফার্স্ট জানবো। তাহলে পয়েন্ট করো সুন্দরী গাছের অভিযোজন। তাহলে শারীরবৃত্তীয় অভিযোজনের আন্ডারে সাব পয়েন্ট হবে সুন্দরী গাছের অভিযোজন। সুন্দরী গাছ দেখেছো কেউ? একটু গুগল করে নেবে। এখন তো সবই পকেটের মধ্যে, যন্ত্রটাকে শুধু কাজে লাগাতে হবে। একবার বাড়িতে রিয়ালিটি না দেখলেই বা, একদম সরাসরি গিয়ে না দেখলেই বা, ওখানে তোমাকে ভার্চুয়াল দেখতে হবে। ওই সাঁতারে চল। তাহলে সুন্দরী গাছ জন্মায় কোন অঞ্চলে? সুন্দরী গাছ হচ্ছে এক ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ। ম্যানগ্রোভ উদ্ভিদ কাদের বলে? যারা লবণাক্ত মাটিতে জন্মায়। যেমন সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, গোলপাতা, এগুলো সবই হচ্ছে কি ম্যানগ্রোভ উদ্ভিদ। এবার এই সুন্দরী গাছ কি আমরা কেন নিচে না? ইটস এক্সাম্পল।
সুন্দরী গাছের ক্ষেত্রে আমরা পার্টিকুলারলি দেখতে পাচ্ছি যে তাদের বেশ কিছু অভিযোজন দেখা যায়। কেন? তারা ম্যানগ্রোভ উদ্ভিদ। ম্যানগ্রোভ উদ্ভিদ মানে তারা লবণাক্ত মাটিতে জন্মায়। তুমি ভাবো তারা এমন মাটিতে জন্মাচ্ছে যে মাটিটাকে বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। মানে শুষ্ক মৃত্তিকা মানে শূন্য, শূন্য মানে যে মাটিতে জল নেই। একদম শূন্য মাটি মানে যে মাটিতে জল নেই। আমি বলছি শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। এটা মানে শুষ্ক মৃত্তিকা মানে তো জল, যে মাটিতে জল নেই সে মাটিতে আমরা জানি মানে গাছ হবে। যে মাটিতে জল নেই সে মাটিতে তো গাছ হওয়ার প্রশ্ন নেই। আমি বলছি শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা মানেটা কি? শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা মানে যে মাটিতে জল আছে কিন্তু গ্রহণযোগ্য নয়। মনে করো তোমাকে মরুভূমিতে নিয়ে যাওয়া হলো, মরুভূমিতে দিয়ে 1 বোতল জল দেওয়া হলো, যে জলটাতে একবারে একদম আমি মানে কি বলবো 1 লিটার জলে আমি মোটামুটি 250 গ্রাম নুন মিশিয়ে দিয়েছি, দিয়ে জলটা আমি বোতলে ভরে দিয়ে দিচ্ছি। এবার তোমার বিশাল জল তেষ্টা পেয়েছে, জলটা পান করতে পারবে? জল আছে বোতলে কিন্তু সেই বোতলে এমন নুন কনসেন্ট্রেশন আমি দিয়ে দিয়েছি একদম বিশাল লবণাক্ত, জলটা খেতে পারবে? ঠিক সেরকম এরা ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদরা যে মাটিতে জন্মায় চারিদিকে জল, কর্দমাক্ত মাটি মানে কাদাযুক্ত মাটি, চারিদিকে জল, কিন্তু সেই জল গ্রহণ করতে পারছে না। কে গ্রহণ করতে পারছে না? মূল গ্রহণ করতে পারছে না। কেন গ্রহণ করতে পারছে না? কারণ প্রচুর লবণ রয়েছে। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা মানে যে মাটিতে জল আছে কিন্তু সেটা গ্রহণযোগ্য নয়। তাহলে এবার তুমি ভাবো যে মাটিতে জল আছে কিন্তু গ্রহণযোগ্য নয়, তাহলে সেই গাছকে বেঁচে থাকতে গেলে অভিযোজনের জন্য তাকে কি নর্মাল ক্যারেক্টারিস্টিক্স হতে হবে না? তাদের মধ্যে এক্সেপশনাল কিছু ক্যারেক্টার রাখতেই হবে, আনলে বাঁচতেই পারবে না। যেমন এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, আমরা নর্মাল গাছের ক্ষেত্রে কখনো লবণ গ্রন্থি দেখতে পাই না। লবণ গ্রন্থি এরা পাতার মধ্যে লবণ সঞ্চয় করে রাখে। কেন? কারণ ওই যে মূল দিয়ে টেনেছে, অতিরিক্ত লবণও তো ঢুকেছে। এবার সেই লবণটা যদি শরীরে বিপাক ক্রিয়ায় চলে যায় তাহলে তো কোনো কাজ হবে না। সেই জন্য ওরা জলের সময় লবণকে টেনে নেয়, কিন্তু সেই লবণকে আর কাজে ব্যবহার করে না। লবণকে বড় বড় যে পাতা, পুরনো পাতা, সেই পাতাতে সঞ্চয় করে রেখে দেয়। এরপর ওরা কি পত্র মোচন করে, সেই পত্র মোচনের সময় সেই লবণ সহ পাতাটা ঝরে পড়ে যায়। তাহলে এটা একটা কি ধরনের অ্যাডাপ্টেশন? শারীরবৃত্তীয় অভিযোজন। তাহলে 1 নম্বর পয়েন্ট করো সুন্দরী গাছের অভিযোজন, দিয়ে লেখো সুন্দরী উদ্ভিদ এক ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী উদ্ভিদ এক ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ। এরা লবণাক্ত মাটিতে জন্মায়। এরা লবণাক্ত মাটিতে জন্মায়। এই ধরনের মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। এই ধরনের মাটিকে, তাহলে এবার থেকে মনে থাকবে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কি? শুষ্ক মৃত্তিকা মানে যে মাটিতে জল নেই, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা মানে যে মাটিতে জল আছে কিন্তু সেই জল গ্রহণযোগ্য নয়। ঠিক আছে? এই ধরনের মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। কারণ এই ধরনের মাটিতে জলের উপস্থিতি থাকলেও অতিরিক্ত লবণের উপস্থিতির জন্য সহজে গ্রহণযোগ্য নয়। এবার ভাবো এরা জন্মাচ্ছে লবণাক্ত মাটিতে, যদি বলে যে অতিরিক্ত লবণ আছে জল পান করবো না, তাহলে জল পান না করলে গাছটা কি হয়ে যাবে? মরে যাবে। তাহলে উপায় কি? তুমি ধরো এমন একটা মরুভূমিতে জন্মাচ্ছে, মরুভূমিতে জেনারেলি লোকে কি করে, তুমি ধরো মরুভূমিতে বেড়াতে গেছো, তোমার সব জল শেষ হয়ে গেছে, তৃষ্ণায় একদম বুক ফেটে যাচ্ছে, তুমি কি করবে জানো?
যখন কোনো উপায় থাকবে না তখন তুমি তোমার টয়লেটটাই করে খেয়ে নেবে। এখন ছি মনে হচ্ছে, কারণ এখন পেটে জল আছে, এখন জল খেয়েছো তো, তাই এখন তৃষ্ণাটা বুঝতে পারছো না। তুমি যখন দেখবে চারিদিকে ধুলো, মানে ধুধু করছে বালি, কোথাও জল নেই, শুধু মরিচিকা, মনে হচ্ছে ওখানে জল আছে, গিয়ে দেখছে একদম ধুধু বালি। একটা সময় গিয়ে সবাই যেমন করে তুমিও তাই করবে, নিয়ে টয়লেটটাকে খেয়ে নেবে। কারণ তুমি উঠলাও যে তোমার পিঠে একটা কুঁচ ঢুকেছে, জলের দরকার আছে, চলো খেয়ে নেবো। তার মানে এরা লবণাক্ত মাটিতে জন্মেছে, লবণ না নিয়েও বেঁচে থাকতে পারবে না। কেন না, কারণ ওই জল যদি গ্রহণ না করে ওরা বাঁচবে কি করে? জল তো গ্রহণ করতে হবে। তাহলে জল গ্রহণ করুক, এরপরে ওদের তার মানে বেশ কিছু মেকানিজম দেখা যায়। যেমন তারা চেঞ্জ করে নেবো, লবণ সহনের জন্য, তারা চেঞ্জ করে লেখো, লবণ সহনের জন্য সুন্দরী গাছের নিম্নলিখিত অভিযোজন দেখা যায়। লবণ সহনের জন্য সুন্দরী গাছের নিম্নলিখিত অভিযোজন দেখা যায়। লবণ সহনের জন্য সুন্দরী গাছের নিম্নলিখিত অভিযোজন দেখা যায়। এদের পাতায় 1 নাম্বার 2 নাম্বার করে লিখবে, অভিযোজন দেখা যায়। পরীক্ষায় যদি প্রশ্ন দেয় যে লবণ সহনের জন্য সুন্দরী গাছের কি কি অভিযোজন দেখা যায়, এগুলো অ্যান্সার হবে। 1 নাম্বার লেখো, এদের পাতায়, এদের মানে কাদের? সুন্দরী গাছে। দেখো এদের পাতায় লবণ গ্রন্থি বর্তমান, যা দেহে গৃহীত, যা দেহে গৃহীত, কারণ জলের সাথে লবণ তো আসবেই, কারণ লবণাক্ত মাটিতে জন্মেছে, কোনো উপায় নেই। যা দেহে গৃহীত অতিরিক্ত লবণ সঞ্চয় করে, যা দেহে গৃহীত অতিরিক্ত লবণ সঞ্চয় করে। কোথায় সঞ্চয় করছে? পাতায়। পাতার কোথায়? লবণ গ্রন্থিতে। পরীক্ষা যদি প্রশ্ন হয় লবণ গ্রন্থি কোন ধরনের উদ্ভিদে দেখা যায়? সুন্দরী। ক্লিয়ার? বা ম্যানগ্রো। তো আমাদের সিলেবাসে সুন্দরী আছে মেইনলি, আমরা সুন্দরীটাকেই ফোকাস করব। তো এদের পাতায় লবণ গ্রন্থি বর্তমান, যা দেহে গৃহীত অতিরিক্ত লবণ সঞ্চয় করে। দাঁড়ি পত্র মোচনের মাধ্যমে, ওর সাথে পত্র মোচনের মাধ্যমে। এবার দেহেতে রেখে দিলেই হবে না লবণটাকে, লবণ তোমার শরীরে যদি অতিরিক্ত লবণ হয়ে যায় সেটা বিষক্রিয়া দেখা দেবে। সেই জন্য এবার কি করবে, ওরা যখন পাতা ঝরিয়ে দেবে লবণটাকেও কি করছে, ঝরিয়ে দিচ্ছে। তার জন্য কি বললাম, পত্র মোচনের মাধ্যমে এই লবণ দেহ থেকে রেচিত করে। পত্র মোচনের মাধ্যমে এই লবণ দেহ থেকে রেচিত করে। এটা 1 নম্বর অভিযোজন সুন্দরী গাছের। 2 নম্বর অভিযোজন লেখো, দেখো সুন্দরী গাছের কোষগুলিতে, সুন্দরী গাছের কোষগুলিতে কোষ গহ্বর, সুন্দরী গাছের কোষগুলিতে কোষ গহ্বর, কোষ গহ্বর একটা সেই উদ্ভিদ কোষের স্ট্রাকচারের কথা ভাবো, একটা উদ্ভিদ কোষ, সেই উদ্ভিদ কোষের মধ্যখানে দেখবে নিউক্লিয়াস থাকে, এবং এই আসে একটা এরকম এতদিন ধরে ভ্যাকুয়াল পড়ে আসছে, মনে আছে? ভ্যাকুয়াল বা কোষ গহ্বর। নর্মাল উদ্ভিদ কোষের যে কোষ গহ্বর থাকে, সুন্দরী গাছের সেই কোষ গহ্বরটা আকারে অনেক বড় হয়। কেন বড় হচ্ছে? কারণ কোষ গহ্বরকে কি বলা হয়? কোষ গহ্বরকে বলা হয় কোষের ডাস্টবিন। কোষের সব রেচন পদার্থকে ফেলে দিচ্ছে কোষ গহ্বরে, কোষ গহ্বর থেকে বেরিয়ে যাবে। তাহলে অতিরিক্ত লবণ যে গ্রহণ করেছে সবকে জমা করতে হবে তার জায়গায়। এবার জমা করার জায়গাটা যদি বড় না হয় তাহলে বিষক্রিয়া দেখা দেবে। এই জন্য এদের কোষ গহ্বরটা লেবো। সুন্দরী গাছের কি বললাম, সুন্দরী গাছের কোষের কোষ গহ্বর বললাম না? হ্যাঁ, সুন্দরী গাছের কোষগুলিতে কোষ গহ্বর প্রায় 90% জায়গা দখল করে থাকে। মানে কত বড় বড় কোষ গহ্বর ভাবো, প্রায় 90% জায়গা দখল করে থাকে। প্রায় 90% জায়গা দখল করে থাকে। ফলে লবণ সঞ্চিত হয়ে
ফলে লবণ সঞ্চিত হয়ে বিষক্রিয়ার হাত থেকে রক্ষা করে। ফলে লবণ সঞ্চিত হয়ে বিষক্রিয়ার হাত থেকে রক্ষা করে। আর একটা জিনিস লিখে রাখো, এই লবণ কোন পাতায় সঞ্চিত হবে? কচি পাতায় না পরিণত পাতায়? কেন পরিণত পাতায়? না, সহজে ধরাতে পারবে, কারণ তুমি একটা গাছ কোন পাতাগুলোকে ঝরিয়ে দেয়? যেগুলো ম্যাচিওর পাতা, যেগুলো পরিণত পাতা, বয়স্ক পাতা, কচি পাতাকে ঝরায় না। তাহলে কচি পাতায় যদি সঞ্চয় করে, তাহলে কচি পাতাটা পরিণত হতে পারবে না। আর প্রথম কথা, দ্বিতীয় কথা, পরিণত পাতায় সঞ্চয় করলে তাড়াতাড়ি নিশ্চিত হবে। আর একটা লিখে রাখো যে সুন্দরী গাছে কচি পাতা অপেক্ষা পরিণত পাতায় অধিক লবণ সঞ্চিত থাকে। বেশ, তাহলে সুন্দরী গাছের লবণ সহনের জন্য আমরা অভিযোজন দেখলাম, এটাই মেন অভিযোজন। এছাড়া আমরা সুন্দরী গাছে আরো বেশ কিছু জিনিস দেখতে পাবো, সেগুলো বক্স করে লেখো। শ্বাসমূল বা নিউম্যাটোফোর। শ্বাসমূল বা নিউম্যাটোফোর। পরীক্ষায় প্রশ্ন দেয় সুন্দরী গাছের অভিযোজনে শ্বাসমূলের ভূমিকা কি, তখন এটা লিখবে। পরীক্ষা যদি প্রশ্ন দেয় লবণ সহনে সুন্দরী গাছের অভিযোজন, শ্বাসমূল দেওয়ার কোনো দরকার নেই, কারণ শ্বাসমূল লবণ সহনে কোনো রকম সাহায্য করছে না। শ্বাসমূল বা নিউম্যাটোফোর। আচ্ছা, আমরা যে কোনো গাছের দেখি যে মূল মাটির নিচে দিয়ে থাকে, কোনো গাছের কি দেখি যে মূলটা মাটির উপরে চলে আসছে? শুধুমাত্র আমরা এই শ্বাসমূল দেখতে পাই কাদের? ম্যানগ্রোভ উদ্ভিদ। কেন ম্যানগ্রোভ উদ্ভিদের থাকে না? ম্যানগ্রোভ উদ্ভিদের লবণাক্ত কর্দমাক্ত মাটিতে জন্মাচ্ছে। ওয়াটার লগ সিচুয়েশন। ওয়াটার লগ মানে হচ্ছে, দেখো যে কোনো মাটিতে মাটির কণাগুলো ধরো আছে তো, এই মাটির কণাগুলোর মধ্যে দেখা একটা গ্যাপ আছে। আমি বড় বড় করে দেখাচ্ছি মাটির কণাগুলো, এই মাটির কণাগুলোর মধ্যে কি আছে? একটা গ্যাপ আছে। এবার উদ্ভিদের মূল যখন মাটির নিচে দিয়ে যায়, সেই গ্যাপে অবস্থিত অক্সিজেন থেকে তার শ্বসন সম্পন্ন করে। কারণ শ্বসনের জন্য, শ্বসন মানে রেসপিরেশন, সেই শ্বসনের জন্য উদ্ভিদের প্রতিটা অংশে অক্সিজেন লাগে। এবার বাবা, উদ্ভিদের পাতা মানে যেটা মাটির উপরে আছে, সেখানে তো সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে অংশটা মাটির নিচে আছে, তারও শ্বসনের জন্য অক্সিজেন প্রয়োজন। সেই অক্সিজেনটা নেয় কোথা থেকে? না মাটির, জেনারেলি মাটির যে গ্যাপ, সেই রন্ধ্র থেকে। এবার এরা কোন মাটিতে জন্মাচ্ছে? লবণাক্ত মাটি। কোন রকম গ্যাপ থাকবে না, তার কারণ এর ভেতরে কে ঢুকে আছে? লবণ জল ঢুকে গেছে মাটির গ্যাপ গুলোতে। তাহলে এরা এবার শ্বসন করবে কোথা থেকে? সেই জন্য এদের যে অভিযোজনটা দেখা যায়, এটা ধরো সুন্দরী গাছের এটা প্রধান মূল, এটা হচ্ছে সুন্দরী গাছের প্রধান মূল, এটা মাটির উপরে, এটা মাটির নিচে। এটা মনে করো মাটির উপরে, এটা মাটির নিচে। এই প্রধান মূলের কিছু শাখা মূল অধিবর্ষের বিপরীতে মাটির উপরে এসে অবস্থান করে। কিছু শাখা মূল, প্রধান মূলটা নয়, কিন্তু কিছু শাখা মূল দেখবো মাটির উপরে এটা অবস্থান করে। এবং এটা যদি আমরা জুম করি, কিরকম দেখতে পাবো? জুম করলে দেখতে পাবো এরকম, এটা ধরো মাটির উপরে দেখবো এরকম হয়ে অবস্থান করছে, এবং এর গায়ে অসংখ্য এরকম ছিদ্র আছে। এবার এই ছিদ্রগুলো থেকে বাতাস থেকে সরাসরি কি নিচ্ছে? অক্সিজেন নিচ্ছে। গাছ কখন অক্সিজেন নেয়? শ্বসনের জন্য। মনে রাখবে, শ্বসনের জন্য সমস্ত জীবের অক্সিজেন প্রয়োজন। এটা হওয়ার দরকার নেই। অক্সিজেন তো আমরা তো জানি যে গাছ CO2 নেয়, আমাদেরকে অক্সিজেন দেয়, কিন্তু গাছ অক্সিজেন নেয় শ্বসনের জন্য, রেসপিরেশনের জন্য। শ্বসন মানে যে প্রক্রিয়ায় কোনো খাদ্যবস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে গাছও খাবার খায়, সেই খাবারটা থেকে গাছকেও শক্তি পেতে হবে, তো সেই শ্বসনের জন্য অক্সিজেনটা গ্রহণ করা জরুরি। সেইটা মাটির নিচে পাচ্ছে না বলে কিছু মূল মাটির উপর দিকে চলে আসে। তাহলে দেখো সুন্দরী সহ অন্যান্য ম্যানগ্রোভ উদ্ভিদ, দেখো সুন্দরী সহ অন্যান্য ম্যানগ্রোভ উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মায় বলে
লবণাক্ত ও কর্দমাক্ত, লিখে রাখো তো, লবণাক্ত ও কর্দমাক্ত। কর্দমাক্ত মানে ওয়াটার লগ, মানে সেখানে একদম জল জমে আছে। লবণাক্ত ও কর্দমাক্ত, লবণাক্ত ও কর্দম মানে কি কাদা, লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে জন্মায় বলে এদের মূল শ্বসনের জন্য প্রয়োজনীয়, শ্বসনের জন্য, শ্বসন বানানো হচ্ছে তালব ছয় বয় দন্তেশ্বর দন্তেন্য, শ্বসন, শ্বসনের জন্য প্রয়োজনীয়, শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন পায় না, শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন পায় না। তাই কিছু শাখামূল, প্রধান মূল নয়, কিন্তু প্রধান মূল যদি উপরে চলে আসে গাছ থেকে উপরে পড়ে যাবে, তাই আবার সব শাখা মূল্য নয়, মাটিতে ধরেও আছে তার সাথে কিছু শাখা মূল। তাই কিছু, কি বললাম, তাই কিছু শাখা মূল অভিকর্ষের বিপরীতে মাটির উপরে উঠে আসে, অভিকর্ষের বিপরীতে মাটির উপরে উঠে আসে এবং এই মূলে উপস্থিত ছিদ্রের মাধ্যমে, এবং এই মূলে উপস্থিত ছিদ্রের মাধ্যমে, এবং এই মূলে উপস্থিত ছিদ্রের মাধ্যমে এবং এই মূলে উপস্থিত ছিদ্রের মাধ্যমে বাতাস থেকে সরাসরি O2 CO2 আদান প্রদান করে, অক্সিজেন নেয়, CO2 ছেড়ে দেয়, কারণ শ্বসনের জন্য গাছেরও অক্সিজেন প্রয়োজন। O2 CO2, O2 হাইফেন CO2 আদান প্রদান করে। এই মূলগুলিকে শ্বাসমূল বা নিউমেটোফোর বলে। এই মূলগুলিকে শ্বাসমূল বা নিউমেটোফোর বলে। এবং এই ছিদ্রগুলিকে শ্বাস ছিদ্র বলে। পরীক্ষায় কিন্তু ভীষণই প্রশ্ন দেয় শ্বাসমূল কি বা নিউমেটোফোর কি, পরীক্ষায় কিন্তু ভীষণই প্রশ্ন দেয় সুন্দরী গাছের অভিযোজনে শ্বাসমূলের ভূমিকা কি। পারা যাবে, খুব ইজি, কারণ এরা মেনলি সারবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মাচ্ছে, এদের মাটির নিচে অক্সিজেন নেই, এবার গাছের মূলের শ্বসনের জন্য অক্সিজেনের দরকার, সেই জন্য কিছু শাখামূল মাটির উপরে উঠে চলে আসে, বাতাস থেকে সরাসরি অক্সিজেন CO2 আদান প্রদান করে বেঁচে থাকে বিন্দাস লাইফ, সেই জন্য আমরা বলছি শ্বাসমূল বা নিউমেটোফোর। আরেকটা জিনিস সুন্দরী গাছে দেখা যায়, যেটা হচ্ছে, লিখে রাখো, এরকম বক্স করে লেখো, এগুলো বইয়ে পাবে না, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন পাবে, কিন্তু বইয়ে পাবে না, পয়েন্ট করে লিখে রাখো, জরায়ুজ অঙ্কুরোদ্গম। জরায়ুজ অঙ্কুরোদ্গম ইংরেজিতে বলে ভিভিপ্যারাস জার্মিনেশন। ভিভিপ্যারাস জার্মিনেশন, জরায়ুজ অঙ্কুরোদ্গম। এটাও দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদ ব্যতিক্রম সুন্দরী। পরীক্ষায় প্রশ্ন দেয় ড্যাশ উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না, ড্যাশ ম্যানগ্রোভ উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না, সুন্দরী। সুন্দরী গাছ ম্যানগ্রোভ উদ্ভিদ হওয়া সত্ত্বেও এদের জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় না। এবার ফার্স্ট বোঝা যাক জরায়ুজ অঙ্কুরোদ্গম কি। ভাবো, অঙ্কুরোদ্গম কাকে বলে? যখন কোনো অনুকূল তাপমাত্রা এবং তোমার পরিবেশে যখন কোনো বীজ থেকে ভ্রূণমূল ও ভ্রূণমুকুলের সৃষ্টি হয় তাকে বলে অঙ্কুরোদ্গম। জরায়ুজ অঙ্কুরোদ্গম কি না, এরা গাছটা মানে ফলটা যখন গাছে আছে
তখনই অঙ্কুরিত হওয়া শুরু। মানে ফলটা কোথায় আছে? গাছে আছে। ফলটা ফেটে ওই বীজগুলো থেকে অঙ্কুর বেরিয়ে চলে আসে। ওয়াই? তুমি ভাবো, কারণ নিচেতে লবণাক্ত মাটি, যদি ফলটা ওপর থেকে পড়ে তারপরে জার্মিনেশন হতে যেত, তাহলে ফলটা মাটিতে পড়েছে, কোন মাটিতে পড়েছে? লবণাক্ত মাটিতে। অতিরিক্ত লবণ, তাহলে অতিরিক্ত লবণে অঙ্কুরোদ্গম হবে? তুমি একটা ছোলাকে লবণ জলের মধ্যে ডুবিয়ে রেখে দাও, দিয়ে ন্যাকড়াতে ঝুলিয়ে রাখো, তুমি দেখবে ওটাতে কল বেরোবে কিনা। কিন্তু কল বেরোচ্ছে না, কল মানে অঙ্কুরোদ্গম আর হচ্ছে না। কিন্তু নর্মালি কি অঙ্কুরিত ছোলা কি হবে? কিছুক্ষণ আর কি তুমি ছোলাটাকে জলে ভিজিয়ে রাখো, দিয়ে তুলে রাখো ছোলাটাকে, বা ঝুলিয়ে রাখো কোনো ন্যাকড়াতে বেঁধে, দেখবে সেখান থেকে অঙ্কুর বেরোচ্ছে। কিন্তু তুমি লবণের মধ্যে রাখলে সেটা আর হবে না। তাহলে এদের একটা মেকানিজম, যাতে তাদের অঙ্কুরোদ্গম, কারণ ওরাও তো চায় ওদের বাচ্চা বড় হোক। বাচ্চা বড় হবে কিভাবে? না, ফলটা গাছে আছে, সেই সময়ই অঙ্কুরোদ্গম শুরু। দেখো দেখো ম্যানগ্রোভ উদ্ভিদ, ব্র্যাকেটে লেখো ব্যতিক্রম সুন্দরী। ম্যানগ্রোভ উদ্ভিদ ব্যতি সুন্দরী। তাহলে ম্যানগ্রোভ উদ্ভিদের লেখো তো, ম্যানগ্রোভ উদ্ভিদের ফল গাছে থাকা অবস্থায় ফেটে গিয়ে বীজের অঙ্কুরোদ্গম ঘটে। ফল গাছে থাকা অবস্থায় ফেটে গিয়ে, এগুলো একটু গুগল করবে জাস্ট, যে জরায়ুজ অঙ্কুরোদ্গম ম্যানগ্রোভ উদ্ভিদ, তুমি শুধু ফলগুলোকে দেখবে, অসাধারণ লাগবে। গাছের মধ্যে ফলটা আছে তো, এরকম ধরো ফল ধরে আছে, এখান থেকে একটা বড় বড় এরকম, এটা হচ্ছে কি, এটা ভ্রূণমূল, মূল বেরিয়েছে। তবে ভ্রূণমূলটা এমন ভাবে বেরোয়, এরপরে লবণাক্ত মাটিতে পড়লেই সেটা একদম পুরো গেঁথে যাবে। কারণ লবণাক্ত মাটি ভেসে পালিয়ে যেতেও পারে, যাতে না পালিয়ে যায়, কর্দমাক্ত মাটিতে যাতে গেঁথে যায়, সেই জন্য এইরকম শেপের ভ্রূণমূলটা বেরোয়। মেকানিজম শুধু ভাবো, তুই ভাবো এখানে কোনো মানুষ নয় কিন্তু, যে এইরকম পরিবেশ তাই ভাবছে। সুন্দরী গাছ, সে জন্মেছে একটা লবণাক্ত মাটিতে, সে বুঝতে পেরেছে যে আমি লবণাক্ত মাটিতে আছি, সে বুঝতে পেরেছে যে আমাকে এই পরিবেশে বেঁচে থাকতে গেলে আমাকে চেঞ্জ হতে হবে। আমি শিশু গাছের মতো বড় হতে এখানে পারবো না, আমি শাল গাছের মতো বড় হতে এখানে পারবো না। তার জন্য এদের মেকানিজমের কিরকম চেঞ্জ। তাহলে সুন্দরী গাছ ইন্টেলিজেন্ট না নয়? তার মানে প্রতিটা গাছ ইন্টেলিজেন্ট। সে দেখে যে তার আশেপাশের পরিবেশ কেমন, সেই রকম ভাবে সে নিজেকে চেঞ্জ করে। তুমি দেখবে যে সামান্য একটা অশ্বত্থ গাছ বা বট গাছ বাড়ির ছাদের কর্নিসে হয়ে যাচ্ছে। হাউ ইজ ইট পসিবল? এসে একটা পাখি পায়খানা করে দিয়েছিল, তার মধ্যে বীজটা ছিল, সেই বীজ জার্মিনেট হয়ে একটা বড় গাছ রূপ ধারণ করেছে। তুমি যদি সেই গাছটাকে না ছাড়াও, বা তুমি যদি একটু যত্ন করো না, দেখবে বাড়িটাকে ফাটাতে ফাটাতে ও নিজে বড় হচ্ছে। ছিল এইটুকু বীজ, তার মধ্যে এত ক্ষমতা, ভাবা যায় ব্যাপারটা। মানে এটাও ট্যালেন্ট। কি বললাম? ম্যানগ্রোভ উদ্ভিদ ব্যতিক্রম সুন্দরী, ব্র্যাকেট ক্লোজ। ম্যানগ্রোভ উদ্ভিদের ফল গাছে থাকা অবস্থায় ফেটে গিয়ে বীজের অঙ্কুরোদ্গম ঘটে, এবং ভ্রূণমূল ও ভ্রূণমুকুলের সৃষ্টি হয়, কারণ আমরা জানি যে বীজ অঙ্কুরোদ্গম হয়ে, বীজের অঙ্কুরোদ্গম হলে ভ্রূণমূল ও ভ্রূণমুকুলের সৃষ্টি হবে। দাঁড়িয়ে লেখো, এই ধরনের অঙ্কুরোদ্গমকে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। এই ধরনের অঙ্কুরোদ্গমকে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। নেক্সট আমরা যে অভিযোজনটা পড়বো সেটা হচ্ছে উটের অভিযোজন। পয়েন্ট করো উটের অভিযোজন।